কি চাই আর কিচ্ছু চাই না, ওরে জীবিত রাখা ঝুলাইয়া এই শাস্তিটা চোখে দেখতে চাই। দক্ষিণ খানের এই সেই ভবন গত 30 তারিখ বিকেল 4টা-5টার দিকে মাহবুব আরা বেগম নামের মধ্যবয়সী এক নারী কিভাবে এবং কেন এই শিকার হতে হলো সেই মাহবুব আরার, তাই দেখাবো আজ। যে বৃদ্ধ মহিলাটা ছিল তার নাম ছিল মাহবুবা আরা বেগম। তিনি এই কক্ষে তিনি শুয়েছিলেন। তারপর এখানে যখন শুয়েছিল সেই দুঃসম্পর্কের নাতি বারবার দেখছিল যে বৃদ্ধ যে মাহবুবা আরা বেগম তিনি কি অবস্থায় আছেন, হ্যাঁ ঘুমাচ্ছেন কিনা, জেগে আছেন কিনা সেটাই। কিন্তু নির্মম কি পরিহাস, ছেলে মাকে দেখার জন্য বাসা হয়তো কোথাও না কোথাও একটা সিসি ক্যামেরা লাগিয়ে গিয়েছেন, হয়তো নাতি জানতেন না। আমরা এখন শুনবো তার আপন ছেলের মুখ থেকে ঘটনাটা মূলত কি হয়েছিল। ভাই, যে মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেছে যে আপনার মা ছিল, সে তো এখন দুনিয়াতে নেই, কিন্তু কি হয়েছিল, ঘটনাটা কেন করলো এই ঘটনা? অ্যাকচুয়ালি যে কাজটা করেছে ওরই আমাদের দুঃসম্পর্কের আত্মীয় হয়, আমার চাচাতো ভাইয়ের ছেলে, ওই হিসেবে আমার হয় ভাতিজা আর আমার মায়ের নাতি। তো পারিবারিকভাবে যেহেতু আমরা আত্মীয়, আসা যাওয়া ছিল, কখনো কখনো আসতো, ওর বাবা মা আসতো, ওরা আসতো। তো ওই হিসেবেই ওদিন দুপুরে সে এসছে, এসে সে বসেছে, যেহেতু নাতি এসেছে অনেক সময় বসেছে। তো আমার মা একটা পর্যায়ে জিজ্ঞেস করেছে যে আমার মা তাকে আপ্যায়নও করেছে, তাকে আম খেতে দিয়েছে, তাকে আমার মা পিঠা বানিয়েছে, সে পিঠাও তাকে খেতে দিয়েছে, সে খেয়েছে। এর এক পর্যায়ে আমার ভাগ্নি যে ঢাকার বাইরে থাকে সে এসছে। তো সে এসে আমার মায়ের সাথে দেখা করছে, কারণ আমার ওই বোনটা থাকে গাজীপুরাতে। তো আমার ভাগ্নি উপস্থিত হয়ে ওই ছেলেটাকে দেখেছে বসে থাকতে, আমার মায়ের সাথে কথা বলতে। আমার ভাগ্নিও বসেছে, তাদের সাথে কথা বলেছে। তো একটা পর্যায়ে আমার ভাগ্নি চলে যায়, আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। সেই পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। তো এরপর থেকে আমরা আর কোনো কিছুই জিনিসটা জানি না। এরপরেই সে আসলে আসল কাজটা করে। তো আমরা স্বাভাবিকভাবে আমার মা, যেহেতু আমার বাবা গত নভেম্বর মাসে মারা গিয়েছেন, আমার বাবা অসুস্থ ছিলেন, সেই সময় থেকেই আমি ঘরে একটা বেডরুমে তাদের সিসিটিভি লাগিয়ে দিয়েছি, যেহেতু তারা বয়স্ক দুজন থাকেন। আমাদের বাচ্চাদের পড়ালেখার সুবিধার্থে আমার এক বোন আমরা দূরে থাকি। তো তাদেরকে যেন অসুবিধা দেখতে পাই বা তাদের সাথে যোগাযোগ করতে পারি। বয়স্ক মানুষ ঠিকভাবে মোবাইল অপারেট করতে পারেন না, তো ক্যামেরার সুবাদে অনেক সময় দেখা যায়, কথা বলা যায় যে বাবা ফোনটা ধরেন, মা ফোনটা ধরেন, এটা। তো সেই ক্যামেরাটা লাগানো ছিল ঠিক এই জায়গাটাতে। তো আমি রাতে 2:45 ঘুমোতে যাওয়ার সময় যখন আমি ক্যামেরাটা অন করি, ক্যামেরা অন করার পরে দেখলাম যে মা বিছানায় নেই। তো অনেকক্ষণ আমি অপেক্ষা করলাম, ভাবলাম সে হয়তো ওয়াশরুমে আছেন, সেই জন্য। তো তাকে আমি পেলাম না। তো ইন দ্য মিন টাইমে আমি ভাবলাম যে আম্মা যেহেতু আমাদের আরেকটা বেডরুমে আছে, ওখানে কিনা, তাহলে তো আম্মার শব্দ পাবো বা কাশির শব্দ পাবো বা এরকম যে কোনো কিছু হবে। তো আমি সাউন্ড অন করলাম, কোনো ধরনের শব্দও আমি পাচ্ছি না। তো আমার আস্তে আস্তে ভয় লাগাটা শুরু হয়েছে। এর মাঝখানে হঠাৎ করে আমার কাছে একটু চোখে মনে হলো যে ক্যামেরাটা যতটুকু নিচে আসে, ওই হিসেবে এই অংশটাতে শরীরের একটা অংশের মতো, যে হাতের একটা অংশ বা পায়ের একটা অংশ এখানে দেখা যাচ্ছে, যেটা স্পষ্ট না, যেহেতু সাদা কালো আমি বলছিলাম। তো আমি বেশ কয়েকবার ওটাকে জুম ইন করে জুম আউট করে দেখার চেষ্টা করেছি, বাট আমি বুঝতে পারছিলাম না। তো এরপরে হঠাৎ করে আমি যখন বিছানার দিকে খুব ভালোভাবে খেয়াল করি, তখন বিছানার চাদর আমি এলোমেলো অবস্থায় দেখি। বিছানায় যে কাপড় চোপড় ছিল সেগুলো এলোমেলো অবস্থায় দেখে আমার ভয় পেয়ে যাই। এবং ভয় পাওয়ার পরে আমার মনে হলো যে না, আমার এখন কোনো কিছু আরো প্রিভিয়াস ইগুলো দেখা দরকার। এরপরে আমি রেকর্ডেড হিস্ট্রি দেখা শুরু করি। এই রেকর্ডেড হিস্ট্রি দেখতে যেই আমি জানতে পারি যে আমার মায়ের উপরে এই হামলাটা হয়েছে। এটা দেখার সাথে সাথে আমি আমার বাসায় আমার বড় বোনকে ফোন করি, যে 4 তলায় থাকে, আমাদের এক ভাড়াটিয়া আছেন, আমার প্রতিবেশী 2 বন্ধু আছেন, তাদেরকে সবাইকে ফোন করি, প্লাস 999 ফোন করে পুলিশের সাহায্য চাই এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। আর আমার বোনকে আমি জানানোর পরেই ও ভাড়াটিয়া এবং আমাদের প্রতিবেশীদের সাথে ঘরের ভিতরে আসে। যেহেতু একটা এক্সট্রা চাবি ছিল বোনের কাছে, বয়স্ক মানুষ, আম্মা অসুস্থ থাকেন সেই হিসেবে। তো চাবি দিয়ে ঘরে এসে ও যেটা দেখতে পায় সেটা হচ্ছে যে মা এখানে পড়ে আছেন, তার ফ্লোরে পড়ে আছে, এখানে ফ্লোরে। রেকর্ডেড ভিডিওতে আমরা যেটা দেখতে পাই, ছেলেটা এখান থেকে আসে, আমার মা এখানে শুয়েছিলেন, ও কয়েকবার এসে উকি দিয়েছে যে আমার মা ঘুমাচ্ছেন কিনা বা কি করছেন কিনা, এটা দেখার জন্য হয়তো। তো ফাইনাল অ্যাটাকটা যখন হয়, ও এখানে যখন আসে, আমার মা শোয়া উঠে বসে,
ওই মুহূর্তেই সে ঝাঁপিয়ে পড়ে। ওই ঝাঁপিয়ে পড়ার পর আমার মায়ের সাথে এখানে অনেক ধস্তাধস্তি হয়। আসলে এতটা ছিল, আমি ছেলে হিসেবে ওই ভিডিওটা আমরা এখন যেটা জানতে পেরেছি, যেটা 164 জবানবন্দি যেটা দিয়েছেন সেটার হিসেবে, যে ও খুব ফাইন্যান্সিয়াল খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। যেহেতু তারা আসলে শিক্ষিত ফ্যামিলি না, তার ও খুব বেশি পড়ালেখা করেনি, ছোটখাটো একটা চাকরি করতো, এখন করছে কিনা জানি না। তো ওর যেহেতু ওর একটু প্রিভিয়াস ছিল হয়তো, এখন যেটা আমরা জানতে পাচ্ছি যে কারো বাসায় গেলে সেখান থেকে একটা ছোটখাটো জিনিস চুরি করে নিয়ে যাওয়া বা কিছু এরকম। অভাবে স্বভাব নষ্ট যেমন। জি, জবানবন্দি অনুযায়ী ও আম্মার কাছে টাকা চেয়েছিল এবং আম্মা এটা দিতে অস্বীকৃতি জানায় আর কি। এই যে আম্মা জান যে আরে কি এই কথা অবস্থা? বললেন না, নাই বাচ্চা আছে বাবা। তার সাথে কেমন সম্পর্ক ছিল আপনার? আমরা আলাপ পাই নাই, আলাপ পাইলে কি আর পারে? তাই তো ওর হালাই আমি আপনি কোথায় থাকেন? আপনি কি হন? পিছনে পেছনে থাকেন। তার সাথে আপনার সম্পর্কটা কেমন? জানি না, তার সঙ্গে ওর বাবার সাথে আমার বিয়ার আগে থেকে পরিচিত। পরিচিতি ছিল। ওরা ওদের বাড়িতেও গেছি, আমাদের বাড়িতেও গেছে, এই পর্যন্ত আমরা ভাই বোনের মতো আছি, আর কিছু জানি না। তা- কি নিবেন? এখন আপনি কি চান যে এই যে ঘটনাটা ঘটাইলো? আমি চাই ওর চাই, আর কিচ্ছু চাই না। ওরে জীবিত রাখা ঝুলাইয়া এই শাস্তিটা চোখে দেখতে চাই, আর কিচ্ছু চাই না বাবা। এই পোলা পান্তিয়া তিন করে দিয়া গেছে। যে এই কাজটা করলো সে বসবাস করতো কোথায়? এটা পাশের এলাকায় প্রেমবাগান নামে যে জায়গাটা আছে, ওখানে ওর বাবার সাথে ওখানে বসবাস করতো। তাকে কি নামে চেনা হয় এখানে? ওর ডাক নাম তো হচ্ছে সজীব। আর ওর এলাকা ভিত্তিক আমরা পরবর্তীতে জানতে পারছি, বা এখন বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি, অনেকে ওকে পান্ডে নামে চিনে। এটা হয়তো ওর ব্যক্তিগত নাম বা এটা কোনো গ্রুপ, সেটা আমরা জানি না, বাট পান্ডে বললে ওকে অনেকেই এক নামে চিনে। এক নামে চিনে তাকে। আমি অনেক দিন আছি, কিন্তু উনি খুব ভালো মানুষ ভালো ছিলেন। ছিলেন। জি, ওনাদের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো ছিলেন। একের পর এক, তবে প্রতিটি পেছনে রয়ে যায় এক একটি করে নতুন কোনো ঘটনা। তবে এবারকার যে ঘটনাটি ঘটেছে, শুধু টাকার জন্য দুঃসম্পর্কের নাতি তার দাদির গলা, এই সেই স্থান। এখান থেকেই সেই দাদিকে তা সম্পূর্ণ সিসিটিভি ফুটেজের মাধ্যমেই তার আপন ছেলেই রহস্য উদ্ঘাটন করতে পেরেছে। মাহবুব আলম, দৈনিক নতুন সময়, ঢাকা।